দেশকে অস্থিতিশীল করতে চেষ্টার প্রতিবাদে সারা দেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ। আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপি নেতাদের। নতুন বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক এনসিপির। ভোলায় জুলাই পদযাত্রা, মাফিয়া ব্যবস্থা বিলোপ করে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার। আনুপাতিক নির্বাচন ও উচ্চকক্ষ গঠন পদ্ধতি নিয়ে হয়নি ঐকমত্য। কমিশন ব্যর্থ হলে ব্যর্থতা সবার, বললেন আলী রিয়াজ। মৌলিক সংস্কারে বাধা বিএনপি, অভিযোগ এনসিপি। 10 লাখ টাকা মুক্তিপণ দাবিতে ব্যবসায়িক অপহরণ, রাঙামাটিতে 8 দিন পর খণ্ডিত মরদেহ উদ্ধার। গ্রেফতার এক। ময়মনসিংহে নিখোঁজের 4 দিন পর পুকুরে মিলল শিশুর লাশ। এবং 5 মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করতে চায় অন্তর্বর্তী সরকার। বাঁধ পরিদর্শনের পর পরিবেশ উপদেষ্টা। রংপুর নগরী জলাবদ্ধতা নিরসনে 14 কোটি টাকার প্রকল্প। জনপদে সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে এবার রাজপথে স্বেচ্ছাসেবক দল। বৃষ্টি মাথায় নিয়েই নয়াপল্টনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন নেতাকর্মীরা। রাজধানীর পাশাপাশি বিক্ষোভ হয়েছে বিভিন্ন জেলায়। ষড়যন্ত্র করে বিএনপিকে দমানো যাবে না বলে হুঁশিয়ারি দেন নেতারা। বৃষ্টি মাথায় নিয়েই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্লোগানে মুখর করে তুলেন দলের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল কাকরাইল মোড় থেকে মালিবাগ মৌচাক হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় তাদের যাত্রা। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান স্বেচ্ছাসেবক দলের নেতারা। সজাগ থাকবেন, খেয়াল রাখবেন, ওই দোসররা আপনাদের মধ্যে ঢুকে নানান অপকর্ম করতে পারে, সেজন্য সাবোটাইজ করতে পারে। আপনাদেরকে খেয়াল রাখতে হবে, ধৈর্য ধরতে হবে, মোকাবেলা করতে হবে। আমরা বিশ্বাস করি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট। দেশের স্বার্থে আমরা অনেক কিছু সহ্য করছি, ঐক্যের স্বার্থে আমরা অনেক কিছু সহ্য করছি, কিন্তু মনে রাখবেন আমরাও কিন্তু মানুষ। ধৈর্যের বাঁধ ভাঙবেন না। যদি বাঁধ ভেঙে যায়, জাহান্নাম পর্যন্ত ধাওয়া করব আপনাদের। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ, মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তারা অভিযোগ করে বলেন, একটি মহল দেশ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্র করছে। আগামী নির্বাচন পর্যন্ত কোন ষড়যন্ত্রই এই গণতান্ত্রিক প্রক্রিয়া ভোটের অধিকারকে অনিশ্চিত করতে পারবে না। দেশবিরোধী অপশক্তি অস্থিরতা তৈরি করে আগামী নির্বাচন বিলম্ব করার পায়তারা করছে বলেও মন্তব্য করেন নেতারা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি নেতাদের অভিযোগ, বিএনপি নয় সমালোচনাকারীরাই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। মব সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মাধ্যমে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলেও দাবি তাদের। কেউ 24-এর আন্দোলনকে কুক্ষিগত করার চেষ্টা করছে অভিযোগ করে নেতারা বলেন, কোনো ষড়যন্ত্রে পা দেবে না বিএনপি। কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগকে পুনর্বাসন ও নির্বাচন পেছানোর ষড়যন্ত্র ইস্যুতে রাজনৈতিক মাঠে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ সেনবাগ ফোরামের আলোচনা সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বিএনপি মুজিববাদের নতুন পাহারাদার। এনসিপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনায় জয়নুল আবেদিন বলেন, বিএনপি নেতা নয় সমালোচনাকারীরাই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। মুজিববাদের চাঁদাবাজের পাহারাদার আমরা উল্টা বলতে চাই, এই নব্য ষড়যন্ত্রকারীরা আপনারাই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চাচ্ছেন। ইন্টেরিয়াম গভর্নমেন্ট যে আশ্বস্ত করেছেন ফেব্রুয়ারির মাসেই এই নির্বাচন হতে হবে, যদি না হয় আপনাদেরকে দায়িত্ব বহন করতে হবে।
এদিন সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান কর্মসূচির মাঠ পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। পরে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে তার দল। দুর্ঘটনাকে রাজনৈতিকরণ করা হচ্ছে বলেও দাবি তার। বিএনপি অন্যায়কারীর বিচার চায়, দেশের প্রচলিত আইন অনুযায়ী মব সন্ত্রাস বিএনপি চায় না। দেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটানো যায় তাহলে নিশ্চয়ই কোনো না কোনো কর্নারের লাভ হওয়ার সম্ভাবনা আছে। এদিকে জনগণের সেন্টিমেন্ট ও রায় বুঝে রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কুড়িগ্রামে জুলাই শহীদ পরিবারকে সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট, জনগণের আবেগকে ধারণ করে একটি নির্বাচন অবশ্যই আগামী রমজানের আগেই সেই নির্বাচনের ব্যবস্থা তারা করবেন। তারেক রহমানকে নিয়ে মিথ্যা অপপ্রচার বন্ধের আহ্বানও জানান এই বিএনপি নেতা। তারপরেও এই সরকারকে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন এনসিপি নেতারা। ভোলায় জুলাই পদযাত্রা কর্মসূচিতে মাফিয়া ব্যবস্থা বিলোপ করে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। 50 বছর ধরে মুজিববাদী আদর্শ দেশকে বিভাজিত করে রেখেছিল বলেও মন্তব্য করেন তিনি। তীরে ভিড়েছে ফেরি, ব্যানার ও প্লাকার্ড হাতে নিয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে শত শত মানুষ, কণ্ঠে স্লোগান। জুলাই যোদ্ধারা এবার দ্বীপ জেলা ভোলায় দেশ গড়ার প্রত্যয়ে পদযাত্রা শুরু হয় শহরের ডিসি রোড থেকে। বিভিন্ন সড়ক ঘুরে পথসভা অনুষ্ঠিত হয়, একে একে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা। এ সময় জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের যোগ্য মর্যাদা ও চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্ত শারমিন। বলেন, ফ্যাসিবাদ, চাঁদাবাজ ও দখলদারদের প্রতিহত করতে হবে। মাফিয়া ব্যবস্থা নির্মূল করে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশের সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্নীতি, বৈষম্য, চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে একটা ইনসাফ ভিত্তিক, মর্যাদা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য হয়েছিল। আমরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। আমরা চাই সেই লড়াইয়ে গণঅভ্যুত্থানে যেভাবে ভোলার সন্তানেরা অগ্রনায়ক ছিল, অগ্রসৈনিক ছিল, আমাদের এই লড়াইও ভোলাকে সামনে থেকে লড়াই করতে হবে, নেতৃত্ব দিতে হবে। বুধবার গোপালগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি। সারা দেশে অপূর্ব অপু, সময় সংবাদ, ভোলা। ঐকমত্য কমিশন আলাদা কোনো সত্তা নয়, কমিশন ব্যর্থ হলে ব্যর্থতা সবার, এমন মন্তব্য করেছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এদিন সংলাপে পিআর পদ্ধতিতে ভোট ও সংসদের উচ্চকক্ষ গঠন পদ্ধতি নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। এদিকে মৌলিক সংস্কারে বিএনপি সহ কিছু দল বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে অভিযোগ করেছে এনসিপি। তবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলছেন, আলোচনা অব্যাহত থাকায় কারো জবাব দিতে চান না তিনি। সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষের গঠন পদ্ধতি কি হবে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের মঙ্গলবারের বৈঠকে ওঠে বিষয়টি। তবে এদিনও ইস্যুটিতে একমত হতে পারেনি দলগুলো। জামায়াত, এনসিপি সহ উল্লেখযোগ্য সংখ্যক দল ভোটের আনুপাতিক হার বা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের পক্ষে থাকলেও বিএনপি সহ কয়েকটি দল চায় নিম্নকক্ষ অনুপাতে উচ্চকক্ষের আসন বন্টন। আবার বাংলাদেশে দ্বিকক্ষ সংসদের আদৌ প্রয়োজনীয়তা আছে কিনা এমন প্রশ্ন তোলে কিছু দল। টানা কয়েকদিনের বৈঠকে সুরাহা না হওয়ায় বিষয়টি নিয়ে সিদ্ধান্তের ভার দেওয়া হয় কমিশনকে। পিআর ইজ মোর রিপ্রেজেন্টেটিভ টাইপ দেন দি কনস্টিটিউয়েন্সি টাইপ। কারণ কনস্টিটিউয়েন্সি একজন 49 পাইল পার্সেন্ট, একজন 51 পাইল, 51 ইলেক্টেড হয়ে গেল, 49 ইজ 0। কিন্তু পিআর সিস্টেমে ইচ অ্যান্ড এভরি ভোট শুড বি কাউন্টেড অ্যান্ড ব্যালট। উচ্চকক্ষের এখানে আলোচনা হলো অবান্তর, এটা গরিবের ঘোড়া রোগের মতো। 1,75,00,000 টাকা প্রতি ঘন্টায় খরচ হয়েছে, কিন্তু পুরনো টাকায়, এবং এখন এটা কনভার্ট করলে টাকার পরিমাণ বেড়ে যাবে। তা আমরা এরকম একটা উচ্চকক্ষ পুষবো। এদিন এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, মৌলিক সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বিএনপি সহ কয়েকটি দল। মৌলিক সংস্কারের মোটা দাগের যে বিষয়গুলো আছে সেই প্রশ্নটা উত্থাপিত হলেই
বিএনপির তরফ থেকে এবং তাদের সঙ্গে আরো গুটি কতক দল তারা সেখানে বাধা তৈরি করছেন। টেবিলের বাইরে মাঠ পর্যায়ে সংস্কারের এজেন্ডাকে ঠিক করার পরিস্থিতি যদি কেউ তৈরি করে আমাদেরকে সেই পথেই অগ্রসর হতে হবে। তবে আলোচনা চলমান থাকায় এখনই অভিযোগের জবাব দিতে নারাজ বিএনপি। এখানেও আমরা যে আইডিয়ার কারণে যে কন্ট্রিবিউশন নেয়ার জন্য আমরা এই প্রস্তাবটা করেছিলাম আপার হাউস প্রতিষ্ঠার, সেই জায়গাতেই আমরা আছি। এখন কেউ অভিযোগ করতেই পারে এটা লোয়ার হাউসের রিপ্লিকা হবে ইত্যাদি, পাওয়ার ফাংশন কি হবে সেগুলো নিয়ে আলোচনা করতে পারে, সেটা তো আলোচনা শেষ হয়নি। এদিকে উচ্চকক্ষ গঠন ইস্যুতে আগামী সপ্তাহের শুরুতে নিজেদের সিদ্ধান্ত জানাবে ঐকমত্য কমিশন। ঐকমত্য কমিশন নিজেদের মধ্যে আলোচনা করবেন আগামী দিনগুলোতে এবং আমরা এ বিষয়ে অনানুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ অব্যাহত রাখব। এদিন সংবিধানের প্রস্তাবনা ৮, ৪৮, ৫৬, ১৪২ অনুচ্ছেদের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত অনুচ্ছেদ সংশোধনে গণভোটের বিধান থাকার বিষয়ে একমত হয় দলগুলো। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম স্মরণে চট্টগ্রামের মুরাদপুরে মোমবাতি প্রজ্বলন করছে ছাত্রদল। সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, ছাত্রদল কর্মী শহীদ ওয়াসিমের স্মরণে চট্টগ্রামে যে মুরাদপুর রয়েছে সেখানে কিন্তু প্রদীপ প্রজ্বলন করা হচ্ছে চট্টগ্রাম কলেজ ছাত্র দলের পক্ষ থেকে। আমরা সেটা একটু দেখানোর চেষ্টা করি। আমরা জানিয়ে রাখি 16 জুলাই চট্টগ্রামে ঠিক এই জায়গায় কিন্তু শহীদ ওয়াসিম অর্থাৎ চট্টগ্রাম কলেজের সম্পাদক যুগ্ম আহ্বায়ক ওয়াসিম এই জায়গায় কিন্তু তার মৃত্যু নিশ্চিত হয়। অর্থাৎ সে মুরাদপুর ঠিক একটু আগে কিন্তু গুলিবিদ্ধ হয়, পরবর্তী রিকশায় আনার পরে কিন্তু ঠিক এই জায়গায় এসে কিন্তু তার মৃত্যু হয়। পরবর্তীতে মেডিকেলে নিয়ে যাওয়ার মৃত্যু নিশ্চিত করা হয়। তো তার স্মরণে 1 বছর পর চট্টগ্রাম কলেজ ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু এই প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালন করা হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি ওয়াসিম ছিল চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞানের 3য় বর্ষের শিক্ষার্থী এবং সেই যে 16 শহরে গিয়েছে সে 16 তারিখ স্ট্যাটাস দিয়েছিলেন যে রুকে দাঁড়াও বাংলাদেশ ছাত্র সমাজ, এরকম স্ট্যাটাস দিয়েছিলাম। তার স্ট্যাটাস ডাকে কিন্তু অনেক ছাত্রদল কর্মী কিন্তু 16 শহরে সেই দিন এসেছিলেন এবং পরে সে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এবং ওয়াসিমের বাড়ি হচ্ছে চট্টগ্রামে যে কক্সবাজারের পেকুয়াই, সেখানেও কিন্তু আমরা গিয়েছিলাম। সেখানে তার যে বাড়িতে সব জায়গায় কিন্তু তার স্মৃতিচিহ্নগুলো রয়েছে এবং সেগুলোর মধ্যে যার ফেসবুকে যে 16 তারিখ যে স্ট্যাটাস দিয়েছিল রুকে দাঁড়াও বাংলাদেশ এবং একত্রিত হয় ছাত্র সমাজ, এই স্ট্যাটাসগুলো কিন্তু শোভা পেয়েছিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের কলেজের ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু তার স্মরণে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালন করা হচ্ছে এবং পরবর্তীতে তারা এখান থেকে একটু প্রদীপ প্রজ্বলনের একটা মিছিল বের করে কিন্তু ঠিক যেইখানে কিন্তু গুলিবিদ্ধ হয়েছিল সেখানে যাবে। এখানে কিন্তু তার মৃত্যু নিশ্চিত হয়েছিলেন, সেজন্য এখানে প্রদীপ প্রজ্বলন করা হচ্ছে ছাত্র দলের পক্ষ থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের মুরাদপুর থেকে। অপহরণের 8 দিন পর রাঙামাটিতে ব্যবসায়ীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত 7 জুলাই বিকেলে কাউখালীর আদর্শ গ্রামে বাসা থেকে বের হন পোলট্রি ব্যবসায়ী মামুন। রাতে স্ত্রীকে ফোন দিয়ে 2টি ব্যাংকের চেক চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক ব্যক্তির কাছে পৌঁছে দিতে বলেন। চেক 2টি পৌঁছে দেওয়ার পর থেকেই মামুনের ফোন বন্ধ পাওয়া যায়। পরে একটি নম্বর থেকে মামুনের স্ত্রীকে ফোন করে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় কামরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে মামুনের মরদেহ উদ্ধার করা হয়। ময়মনসিংহের ভালুকায় গৃহবধূ ময়না বেগম ও তার 2 সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি নিহতের দেবর নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করে রেলওয়ে থানা পুলিশ। পরে তাকে ভালুকা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গত সোমবার ভালুকা পৌরসভা এলাকার TNT মোড়ের ভাড়া বাসায় ময়না বেগম ও তার 6 বছরের মেয়ে রাইসা ও 2 বছরের ছেলে নীরবকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার পরই বাসা থেকে পালিয়ে যায় দেবর নজরুল। ওই দিন রাতে নিহত ময়নার ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে নজরুলের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের আসামি করে ভালুকা থানায় মামলা করেন। পারিবারিক কলহের জেরে নাটোরে 2 নারীকে মারধর ও শরীরে গরম পানি ঢেলে দেয় ছোট জা ও তার পরিবারের লোক। এ ঘটনায় গুরুতর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হলে অর্থ সংকটে বাড়িতে রেখেছিলেন স্বজনরা। বিষয়টি জানতে পেরে সেনাপ্রধানের নির্দেশে চিকিৎসার ব্যবস্থা করে সেনাবাহিনী। এ ঘটনায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে।
পারিবারিক কলহের জেরে ছোট জা ও তার বাবার বাড়ির লোকজন ঢেলে দেয় গরম পানি। ঝলসে যাওয়া শরীর নিয়ে বিছানায় কাটাচ্ছেন গৃহবধূ। 7 সন্তানের মধ্যে নাটোরের মোহনপুরে পঞ্চম ছেলে বাবুর বাসায় থাকতেন বৃদ্ধ কাশেম আলী। গত 26 জুন সেখানে ছোট ছেলে সাইফুল তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন নিয়ে আসেন। এ সময় জমি নিয়ে বাবুর স্ত্রী শাহনাজের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহনাজকে মারধর শুরু করেন তারা। ঝগড়া থামাতে আসেন বৃদ্ধের আরেক ছেলের স্ত্রী হালিমা। পরে সাইফুলের স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন শাহনাজ ও হালিমার ওপর মরিচের গুঁড়া মিশ্রিত গরম পানি ঢেলে দেয়। শাহনাজকে পিটাইছে, পিটা গরম পানি দিছে সাইফুলের মেয়ে আর সাইফুলের হলো শাশুড়ি। আমার চাচি হালিমা বেগম ওনাকে ধরে বেঁধে বাড়ির মধ্যে বেঁধে সিমেন্টের খুঁটির সাথে বেঁধে রেখে পুরা শরীরে গরম পানি দিয়ে ঝলসায় দিছে। স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে নাটোর সদর ও পরে রাজশাহী মেডিকেলে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় শাহনাজকে ঢাকায় রেফার করলেও অর্থ সংকটে বাড়ি নিয়ে যায় স্বজনরা। এই ঘটনায় নাটোর সদর থানায় মামলা হয়েছে। অভিযোগ দেয়া হয় সেনা ক্যাম্পেও। বিষয়টি জানতে পেরে সেনাপ্রধান বগুড়া সিএমএইচে ভুক্তভোগীর চিকিৎসার ব্যবস্থা করেন। আমার বোনের আর্থিক সমস্যার জন্য আমরা সেনাবাহিনীর উদ্যোগে আমরা আমার বোনকে পাঠাইছি। সাবেক মেম্বার এই ওয়ার্ডের কাউসারকে ফোন দিয়ে বলি যে তুমি তাড়াতাড়ি যা ওদেরকে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করো। আমরা গ্রামবাসী, আমরা এলাকাবাসী সেনাবাহিনীকে অনেক ধন্যবাদ জানাই। এই ঘটনায় অভিযুক্ত 8 জনের মধ্যে 6 জনকে আটক করে সেনাবাহিনী। সময় সংবাদ, নাটোর। রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করা হয়। এই ঘটনার 1 মাস পর বিষয়টি এলাকায় জানাজানি হলে লজ্জায় ও গৃহবধূ আত্মহত্যা করেন। এদিকে ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় 5 জনকে আসামি করে মামলা করেছেন নিহতের পরিবার। শাকিল মাহমুদের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। গত 9 জুন দুপুরে রান্নার জন্য পাট শাক তুলতে গেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার গাউসিয়া এলাকার এক গৃহবধূকে ধর্ষণ করে একই এলাকার জামাল মিয়া ও আজিজুল ইসলাম। এ সময় মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করে জুয়েল মিয়া ও তারা মিয়া নামে অন্য 2 যুবক। এরপর থেকে চলতে থাকে ধর্ষণের ভিডিও প্রকাশের হুমকি। ছেলে দুটো নাকি ভিডিও বানাইছে, ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করতেই আছে, করছেও, ভয় দেখাইছে যে তোর শ্বশুরকেও জানাবো, তোর হাজবেন্ডের কাছেও ভিডিওটা যাবে। আমি আশা করি যে যারা এর সাথে জড়িত অতি দ্রুত যেন তাদের শাস্তি হয়। বিষয়টি ওই গৃহবধূ শ্বশুরবাড়ির লোকজনদের জানালে সমস্যা সমাধানের জন্য 7 জুলাই সালিশি বৈঠক হয়। তবে শ্বশুরবাড়ির লোকজন ঘটনার দায় ওই গৃহবধূর উপরে চাপালে লোকলজ্জার ভয়ে ওই দিন রাতেই আত্মহত্যা করেন তিনি। তার শ্বশুর বা শ্বশুরি বা নননে অর্থায়ন করার পর রাত্রে পর 9টার পর সে মেয়ে আমাদের আত্মহত্যা করে। গরু ঘাস চলতে গেছিলো, গরু আসে বাইত ঘাস চলতে গেছিলো, ঘাস চলতে এই ঘটনাটা হয়ে গেল। এ ঘটনায় 9 জুলাই থানায় একটি মামলা করেন ভুক্তভোগীর পরিবার। পুলিশ বলছে আসামিদের দ্রুত গ্রেপ্তার করা সহ ধর্ষণের ভিডিও উদ্ধারে চেষ্টা চলছে। আমরা অলরেডি একজন আসামিকে অ্যারেস্ট করেছি এবং ঘটনার সাথে জড়িত যারা অন্যান্য আসামিরা আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের জোর তৎপরতা অব্যাহত আছে। আমরা খুব অল্প সময়ের মধ্যেই অন্যান্য অভিযুক্তদের অ্যারেস্ট করে আদালতের সোপর্দ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গৃহবধূর শ্বশুর হামিদুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। 5 মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করতে চায় অন্তর্বর্তী সরকার। সকালে রংপুরের কাউনিয়া ও কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার বাঁধ পরিদর্শন শেষে একথা বলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া রংপুর নগরীর শ্যামা সুন্দরী খাল সংস্কারে 14 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। দেশের রাজনীতি সহ নানা প্রেক্ষাপটে বারবার পেছাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এমন পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে রংপুর ও কুড়িগ্রামে তিস্তার বাঁধ সংস্কার কাজ পরিদর্শনে আসেন পানি সম্পদ এবং বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। কথা বলেন তিস্তা পাড়ের বাসিন্দাদের সঙ্গে। পরিদর্শন শেষে উপদেষ্টা জানান 5 মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এছাড়া পানির ন্যায্য হিস্যার দাবি আদায়ে আন্তর্জাতিক আইন অনুযায়ী চেষ্টা চলছে। 5টা মাস আমাদের হাতে আছে। এই 5টা মাসে আমরা মনে করি এটাকে একটা চূড়ান্ত পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো। রংপুর নগরীর জলাবদ্ধতা নিরসনে শ্যামাসুন্দরী খাল উদ্ধার ও সংস্কারে 14 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানান পানি সম্পদ উপদেষ্টা। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে শ্যামাসুন্দরীর খনন এবং কিছু অবৈধ দখল উচ্ছেদের জন্য 14 কোটি টাকার একটা প্রকল্প অনুমোদন দিয়েছি। নদী ও খালবিল রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। অবৈধভাবে দীর্ঘদিন দখলে থাকা 40 একর জমি উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড, যার বাজার মূল্য 400 কোটি টাকা।
জলোচ্ছ্বাস মোকাবিলায় উদ্ধার করা এসব জমিতে বনায়ন হবে বলে জানান পরিবেশ কর্মীরা। এদিকে সরকারের কাছে পুনর্বাসনের দাবি জানিয়েছে উচ্ছেদে ঘরহারা নিম্ন আয়ের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। একে একে গুড়িয়ে দেওয়া হয়েছে প্রভাবশালীদের দখলে থাকা অবৈধ সব স্থাপনা। চট্টগ্রামের সাগরিকায় উপকূল ঘেঁষা বেড়িবাঁধ, বাংলা বাজার, কাট্টুরি এলাকায় একযোগে উচ্ছেদ অভিযান চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। দীর্ঘদিন প্রভাবশালী চক্রের দখলে থাকা কয়েক কিলোমিটার এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। 3 দিনের উচ্ছেদ অভিযানের শেষ দিনে মঙ্গলবার গুড়িয়ে দেওয়া হয় অবৈধ বসতবাড়ি, আধা পাকা ঘর, গ্যারেজ, রেস্টুরেন্ট সহ বিভিন্ন স্থাপনা। কাভার্ড ভ্যান এরিয়া ছিল, তারপর বিভিন্ন ম্যাটেরিয়ালস স্টক ইয়ার্ড ছিল। যে পরিমাণে জেলা প্রশাসন, সেনাবাহিনী এবং পুলিশ থেকে সহযোগিতা পেয়েছি, আমরা খুবই আনন্দিত। দীর্ঘদিন দখলে থাকায় উপকূল এলাকার ইকোসিস্টেম ভেঙে পড়েছে বলে অভিযোগ পরিবেশ কর্মীদের। সাগরের জলোচ্ছ্বাস মোকাবিলায় উদ্ধারকৃত জায়গায় বনায়ন করা হবে বলেও জানান তারা। সাগরের উপকূল থেকে যে দুর্যোগটা তৈরি হয়, এটা যাতে নগর পর্যন্ত পৌঁছাতে না পারে, সেটা যে বেষ্টনী, বেড়িবাঁধের পরে যে গাছপালা লাগানো, এগুলোর কাজটা করবে, আর ওনারা ইকোসিস্টেমে নিয়ে আসবেন টোটালি এই জায়গাটাকে। এদিকে উচ্ছেদের কারণে সরকারের কাছে পুনর্বাসনের দাবি জানিয়েছেন ঘরহারা নিম্ন আয়ের মানুষ। আমাদের কোনো স্থানান্তর নাই, এখন এখান থেকে আবার কোথায় নিব সে কোনো জায়গা নাই। পুনর্বাসনের ব্যবস্থা অবশ্যই করতে হবে। এরা অসহায়, এরা নদী ভাঙা মানুষ। শত শত মানুষের রিজিকের ব্যবস্থা ছিল, সরকার আশা করি এটাতে সুদৃষ্টি দিবেন। উপকূল ঘেঁষা বেড়িবাঁধ ও বন্দর লিং রোড সড়কের আশপাশে পানি উন্নয়ন বোর্ডের 2500 একরের বেশি জমি রয়েছে। শহর রক্ষাপাত নির্মাণে জমিগুলো অধিগ্রহণ করা হয়েছিল। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ। বিএনপি নয়, সমালোচনাকারীরাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, অভিযোগ নেতাদের। নতুন বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক এনসিপির। ভোলায় জুলাই পদযাত্রা। মাফিয়া ব্যবস্থা বিলোপ করে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার। এবং 5 মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করতে চায় অন্তর্বর্তী সরকার। বাঁধ পরিদর্শনের পর পরিবেশ উপদেষ্টা। রংপুর নগরীর জলাবদ্ধতা নিরসনে 14 কোটি টাকার প্রকল্প। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।